আমি সাদিকা নাসিম শোভা, ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স থেকে মাস্টার্স কমপ্লিট করে আমি এখন উদ্যোক্তা হিসেবে কাজ করছি। আমার কার্য সেক্টরটা হচ্ছে ফর্টিফাইড রাইস নিয়ে আমি কাজ করি, যেটা প্রান্তিক পর্যায়ে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাবারটা পৌঁছায় যায়, যেখানে 6টা নিউট্রিশনস ইনশিওর করা হয়। তো আমি আজকে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আসছি। আমি যখন এই কাজটা করতে গেলাম দেখলাম যে খাদ্যের সুষম বন্টন, মানে খাদ্য উৎপাদন নিশ্চিতের পাশাপাশি আমাদের যেটা সুষম বন্টন প্রয়োজন, এটা এখানে প্রপারলি হচ্ছে না, যার জন্য যাদের উদ্দেশ্যে আমাদের প্রজেক্টটা করা তারা বঞ্চিত হচ্ছে। তো এই জায়গাটায় আমি আশা করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা প্রপারলি টেক কেয়ার করবে, যেন যাদের কাছে এই নিউট্রিশনসটা পৌঁছানো দরকার, সঠিক খাদ্যের বন্টনটা যেন নিশ্চিত হয়। দেখা গেছে যে প্রজেক্টটা যাদের জন্য নেওয়া হয় তারা এটার সুফল পায় না, অথচ যাদের প্রয়োজন নেই তারা এটাকে ওয়েস্টেজ হিসেবে কাজ করে। তো খাদ্যের সুষম বন্টন নিশ্চিতের দিকে সকলকে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান নৌশিন। আচ্ছা, পড়াশোনা করছি শহীদ জিয়াউর রহমান মিডল ইউনিভার্সিটি তৃতীয় বর্ষে। আমার হোমটাউন জয়পুরহাটে। তো আমার প্রশ্ন ছিল যে আমরা প্রত্যেকে অবগত রয়েছে বর্তমানে দেশে সরকারি 15টি হচ্ছে চিনিকল রয়েছে, এবং তার মধ্যে সর্ববৃহৎ চিনিকলটি আমাদের জয়পুরহাটে অবস্থিত। কিন্তু রিসেন্ট একটা সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে যে বর্তমানে আমাদের চিনিকলটি লাস্ট কয়েক বছর থেকে যথেষ্ট লোকসানের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এর সাথে যেহেতু অনেকগুলো লোক জড়িত রয়েছে যাদের কর্মসংস্থানটাও ব্যাহত হচ্ছে। এক্ষেত্রে আমার প্রশ্ন স্যার নজরুল ইসলাম স্যারের কাছে যে আগামীতে বিএনপির স্টেপটা কি এই চিনিকলগুলোকে পুনরুদ্ধারের জন্য? আমি একটু বুঝি না, একটু আবার একটু বলবে ভাই? জি স্যার। স্যার হচ্ছে আমি জয়পুরহাট থেকে বলতেছিলাম। আমাদের জয়পুরহাট চিনিকলটি সর্ববৃহৎ চিনিকল, কিন্তু লাস্ট কয়েক বছর থেকে আমরা দেখছি যে চিনিকলটি লোকসানের মধ্য দিয়ে যাচ্ছে, এবং এর সাথে অনেকগুলো মানুষ জড়িত রয়েছে যাদের জীবিকাটা ব্যাহত হচ্ছে। তো সেক্ষেত্রে এবং আমরা আরও দেখেছি যে সরকারি 15টা চিনিকলের মধ্যে 6টা চিনিকল বন্ধ হয়ে যাচ্ছে। তো এই চিনিকলগুলো নিয়ে আগামীতে বিএনপির পরিকল্পনা কি? ধন্যবাদ। আমি একটু আগে বলছিলাম বোধহয় এটা নিয়ে একটু জুট মিলের কথা বলছিলাম। আমাদের দেশে 15টা 16টা চিনিকল ছিল, এখন অনেকগুলো নিয়ে বন্ধ হয়ে গেছে। এমনকি আমি জানি একটা যে পঞ্চগড় চিনিকল বন্ধ করে সেই চিনিকলের সমস্ত ট্রান্সপোর্ট ড্রাইভার হেল্পার এদেরকে ঠাকুরগাঁও সুগার মিলে দিয়ে দেওয়া হয়েছে। এটা ঠাকুরগাঁও লোকরা আছেন এখানে পঞ্চগড়ে, ওনারা জানেন বোধহয়। ফলে এখন ঠাকুরগাঁও সুগার মিল ওভার বার্ডেন হয়ে গেছে, এবং কদিন পরে এটাও বন্ধ হয়ে যাবে। আর এদিকে শ্যামপুর, রংপুর সুগার মিল এগুলো বন্ধ হয়ে যাচ্ছে, জয়পুরহাটও এরকমই অবস্থা। আপনার দেখেন একটু 1 মিনিট কি মাহাদি 1 মিনিট বলা যাবে একটু? প্লিজ প্লিজ, সবাই তো আপনার কথা শুনতে চান। একটা জিনিস বলি আপনাকে, যে এই আমাদের এই বাংলাদেশে চিনিকল স্থাপনের ইতিহাস যদি কারো জানা থাকে তাহলে জানবেন ইট ওয়াজ মোর এ পলিটিক্যাল ডিসিশন দ্যান অ্যান ইন্ডাস্ট্রিয়াল ডিসিশন। বাংলাদেশ মানে পূর্ব পাকিস্তান যখন সাথে, তখন পূর্ব পাকিস্তানে কোনো জুট মিল ছিল না, কিন্তু আমাদের দেশে পাট উৎপাদন হতো। আর জুট মিলগুলি ছিল কলকাতার পাশে হুগলি নদীর তীরে। আমাদের এখান থেকে পাট উৎপাদন হতো, স্মাগল হয়ে ইন্ডিয়া যেত, এবং ওখান থেকে সোনালি আঁশ রপ্তানি করে তারা টাকা বানাতো। পাকিস্তান এটা বন্ধ করার জন্য মূলত পূর্ব পাকিস্তানে চিনিকল প্রতিষ্ঠা করে। আপনারা চিনিকলগুলির লোকেশন দেখেন, সবগুলি চিনিকল কিন্তু সীমান্ত এলাকা দিয়ে। বাংলাদেশের যত চিনিকল আছে, দেওয়ানগঞ্জ থেকে আরম্ভ করেন, আপনার মহিমাগঞ্জ, শ্যামপুর, জয়পুরহাট, পঞ্চগড়, সেতাবগঞ্জ, ঠাকুরগাঁও, আপনার রাজশাহী, নাটোর, এগুলো সবগুলি সুগার মিল সীমান্ত এলাকা দিয়ে। এবং কৃষককে উৎসাহিত করা হয়েছে যাতে কৃষক আখ বুনে লাভ বেশি হবে পাটের চেয়ে। সীমান্ত এলাকায় পাট উৎপাদন বন্ধ হয়ে গেল, স্মাগল বন্ধ হয়ে গেল,
ইন্ডিয়াতে পাটকল বন্ধ হয়ে গেল অনেক, কিন্তু গত 15-16 বছর ধরে যারা ক্ষমতায় ছিল তাদের মন মানসিকতা মনোভাব সম্পূর্ণ ভিন্ন ছিল। দেশের স্বার্থে এই চিনি কলগুলি চালু রেখে সেখানে যাতে এমন কিছু না হয় যেগুলো স্মাগল যাবে, চোরাচালান হয়ে যাবে, অন্য কেউ উপকৃত হবে, এরকম চিন্তা এই বিগত সরকারের ছিল না, বরঞ্চ সহযোগী চিন্তা ছিল। আর ওই চিন্তা থেকেই তারা আমাদের চিনি কলগুলি ধ্বংস করার চেষ্টা করেছে। আমাদের আখ চাষিরা তারা সুগার মিলে আখ দিয়ে নির্দিষ্ট সময়ে তার মূল্য পায় নাই, মাসের পর মাস অপেক্ষা করেছে এবং তারা আখ চাষে নিরুৎসাহিত হয়েছে। আখের মূল্য বাড়ানো হয় নাই, পাটের মূল্য হয়তো কিছু বেড়েছে কিংবা ধানের মূল্য নতুন রকমের ভ্যারাইটির কারণে বেড়েছে, আখের ভ্যারাইটি উন্নয়নের চেষ্টা করা হয় নাই। অথচ প্রত্যেকটা সুগার মিলে আখের প্ল্যান্টেশন আছে, কাজ করা হয় নাই। অর্থাৎ উদ্দেশ্যমূলকভাবে চিনি কলগুলি বন্ধ করার চক্রান্ত করা হয়েছে, আর সেই চক্রান্তের শিকার বাংলাদেশের চিনি কলগুলি। আমরা বিএনপির পক্ষ থেকে আমরা মনে করি যে এটা একটা ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রিও। বাংলাদেশের চিনি কল বন্ধ হওয়া মানে হলো আমাদের চিনির আমদানি বাড়ানো, কারণ চিনির যে প্রয়োজন এই প্রয়োজনটা তো মেটাতে হবে। আমি এর আগে বলতেছিলাম আপনাদের যে একটা সময়ে আমরা চিনি রপ্তানি করেছি। আমরা যদি চিনি কলগুলির মানে যন্ত্রপাতির উন্নয়ন করতে পারতাম, চাষিদের উৎসাহিত করতে পারতাম, নতুন ভ্যারাইটির আখ উৎপাদন করতে পারতাম এবং কৃষকদের সহযোগিতা করতে পারতাম, তাহলে আমাদের এই চিনি কলগুলিতেই আমরা আরও বেশি উৎপাদন করে এটা লাভজনক রাখতে পারতাম। কিন্তু এটা ঘটনাক্রমে এটা লাভজনক নাই। আর এখন একটা চিনি কল যদি 3.5 থেকে 4 মাস অন্তত না চলে তাহলে এই চিনি কল লাভজনক হয় না। কিন্তু এখন গত বেশ কিছুদিন যাবৎ 1-1.5 মাস 2 মাসের বেশি কোনো চিনি কল চলে না। এইভাবে চিনি কল চলবে না। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে, আমাদের পরিকল্পনা আছে। আমি আবার বলি আপনাদের, বিএনপি উৎপাদন এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে, ফলে শিল্প বন্ধ করা বিএনপি রাজনীতির বিপক্ষে, বন্ধ শিল্প চালু করা বিএনপি রাজনীতির ইতিহাস। অতএব ইনশাল্লাহ দোয়া করবেন আপনারা যাতে আমরা আবার সেই শিল্পগুলি চালু করতে পারি এবং তার সঙ্গে সংশ্লিষ্ট যারা আখ চাষি বা ওই এলাকার যারা চাষি তারা যেন লাভজনকভাবে উৎপাদন এবং বিক্রি করতে পারে সেটার ব্যবস্থা করা যায়। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান শ্রাবণ, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার অর্থনীতি বিভাগের 3য় বর্ষের ছাত্র। আমি আমার 2টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি রাখছি শারমিন সুলতানা জয়া ম্যামের কাছে। 2022 সালে মানুষের কার্যকলাপের ফলে যে গ্রিন হাউস গ্যাস নির্গমন হয়েছে সেটা 70% ছিল জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল থেকে, এবং 2023 সালে কমেনি বরং বেড়েছে, সেটির পরিমাণ ছিল 77%, এবং মোট মিলিয়ে প্রায় 5 ভাগের 1 ভাগ ছিল রিনিউয়েবল এনার্জি বা যেটাকে আমরা বলছি আমাদের সোলার প্যানেল বা উইন্ড মিল থেকে যে এনার্জিগুলো আমাদের আসছে। তো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সেটা 5 ভাগের 1 ভাগও নয়, ম্যাম তার প্রেজেন্টেশনের মধ্যে বলেছে যে সেটা 3.5%। তো যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে পৃথিবী উত্তপ্ত হচ্ছে ধীরে ধীরে, আটলান্টিকার বরফ গলে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের মতো যে দেশগুলো সমুদ্র পৃষ্ঠের খুব বেশি উঁচুতে অবস্থান করছে না, আমাদের এই দেশের দক্ষিণ অঞ্চল আমরা 2050 সাল নাগাদ ডুবে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই সমস্ত সম্ভাবনাকে করে পুরা পৃথিবী যেখানে 2050 সালে 85% রিনিউয়েবল এনার্জি ব্যবহার করার জন্য চেষ্টা করছে, সেখানে আমরা বাংলাদেশে কিভাবে এই ফসিল ফুয়েলের ব্যবহার কমাতে পারি এবং আমরা রিনিউয়েবল এনার্জি ব্যবহার বাড়াতে পারি? এটা আমার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, প্লিজ আমরা একটা রাখি, সময় শেষ, এটাই শেষ ছিল। ধন্যবাদ। ধন্যবাদ।
জি আপা, আপনার প্রতি প্রশ্ন ছিল। আচ্ছা, এটা হচ্ছে প্রথম প্রশ্ন আমার কাছে। সো ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন, বিকজ আপনি খুব সুন্দর কিছু স্ট্যাটিস্টিক্স দিয়েছেন, এবং আমার প্রেজেন্টেশনেও কিন্তু আমি বারবার বলেছি যে আমাদের অবস্থা খুবই করুণ আসলে, বিকজ আমাদের এখনো ডিপেন্ডেন্সি জীবাশ্ম জ্বালানির উপরে বেশি, ফসিল ফুয়েল যেটা, এবং আমাদেরকে এই ট্রানজিশন, এনার্জি ট্রানজিশনে অবশ্যই খুব দ্রুত গতিতে যেতে হবে, যেটাকে আমরা বলছি রিনিউয়েবল এনার্জি, এবং সেটা সবচেয়ে বড় একটা উৎস হচ্ছে সোলার প্ল্যান্ট, যেটা অলরেডি বাংলাদেশে বহু মাত্রায় ব্যবহৃত হচ্ছে, কিন্তু এটাকে আরও বেশি সরকারের তরফ থেকে বা সামনে যারাই আসবে তাদেরকে বিভিন্ন ধরনের উদ্যোগের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে এবং পার্সোনাল ক্ষেত্রে, রেসিডেন্সিয়াল ইয়েতে এর ব্যবহারটা আরও বেশি বাড়াতে হবে। এছাড়া আরেকটা জায়গায় আমাদের এখনও অনেক কাজ করার বাকি, যেটাকে আমরা বলছি বায়োগ্যাস। আপনারা দেখবেন যে আমাদের প্রচুর আবর্জনা উৎপন্ন হয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে, রেসিডেন্সিয়াল ইউনিট থেকে, বাট সেই আবর্জনাগুলো কিন্তু আমরা বিভিন্ন জায়গায় হয়তো ফেলে রাখি স্তূপ করে। সো আমাদেরকে বায়োগ্যাস নিয়ে এবং এই বর্জ্য থেকে যে গ্যাসটা উৎপন্ন হয় সেটা আমাদেরকে আরও বেশি করে ইউসেজ বাড়াতে হবে। এছাড়া উইন্ডমিল একটা প্রক্রিয়া আছে যেটা বাংলাদেশে অলরেডি শুরু হয়েছে, হাইড্রো ইলেকট্রিক, এরকম বিভিন্ন অল্টারনেটিভ এনার্জি নিয়ে আমাদেরকে গবেষণা করতে হবে এবং স্পন্সরশিপ আরও বাড়াতে হবে গভর্নমেন্ট থেকে। সো যে অর্গানাইজেশনগুলো, যে ইন্ডাস্ট্রিগুলো এই রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করবে তাদেরকে আরও বেশি করে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে সাবসিডাইজ করে, এবং রেসিডেন্সিয়াল যে এরিয়াগুলো সেখানে যদি আমরা বেশি করে এগুলো ইউজ করার জন্য প্রণোদনা দিয়ে থাকি, তাহলে মনে হয় আস্তে আস্তে এই অভ্যাস, এটা কিন্তু একটা কালচার, একটা কালচারাল শিফট, যে আপনি জীবাশ্ম জ্বালানি থেকে আস্তে আস্তে রিনিউয়েবল এনার্জির দিকে আসবেন। এটার জন্য অলরেডি আমি যেটা বলেছি 31 দফার বেশ কয়েকটা জায়গায় এগুলো উল্লেখ করা আছে যে ভবিষ্যতে যদি বিএনপি ক্ষমতায় আসে ওনারা বেশ কয়েকটা জায়গা নিয়ে কাজ করবেন। তার মধ্যে একটা হচ্ছে জলবায়ু, আরেকটা হচ্ছে এনার্জি সেক্টরকে আরও কীভাবে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে এবং আমদানি নির্ভরতা কমিয়ে আমাদের দেশীয় যে উৎসগুলো থেকে আরও কীভাবে রিনিউয়েবল এনার্জিগুলো ইউজ করা যায়। সেই সাথে সাথে আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে আরও এডুকেট করতে হবে, তাদেরকে বেশি করে প্রণোদনা দিতে হবে এবং তাদেরকে বিভিন্ন ধরনের রিকগনিশনের মাধ্যমে আমরা এটা উৎসাহ দিতে পারি। সো আমাদের যাত্রা শুরু হয়েছে, যদিও এটা লেস দ্যান 5%, বাট 2030-এর মধ্যে এটা কিন্তু প্রায় 15 to 20% পর্যন্ত নেওয়ার যে পরিকল্পনা সেটা অলরেডি সেখানে আছে। সো নতুন যে গভর্নমেন্ট আসবেন আই এম শিওর তারা এদিকে নজর দিবেন, এবং আজকে যেহেতু এখানে আমাদের পলিসি প্রণেতারা আছেন তারা এদিকে নজর রাখবেন। আসসালামু আলাইকুম, আমি শারজিদা আফরিন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে অনার্স 4th ইয়ারে পড়াশোনা করছি। আমার প্রশ্ন ছিল, আমাদের পরিবেশে কিছু জিনিস আছে যেগুলো পানিতে বা মাটিতে ফেললে নষ্ট হয় না, সেগুলো জ্বালিয়ে দিলে কি পরিবেশের ক্ষতি হবে? আর যদি ক্ষতি হয় সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আচ্ছা, আমি প্রশ্নটা আবারও বলছি। আমাদের পরিবেশে কিছু কিছু জিনিস আছে, যেমন প্লাস্টিক, এরকম আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা মাটিতে ফেললে নষ্ট হয় না বা পানিতে ফেললেও সেগুলো নষ্ট হয় না। এক্ষেত্রে যদি জিনিসগুলো আমরা জ্বালিয়ে ফেলি, জ্বালানির ক্ষেত্রে নষ্ট করে ফেলি, সেক্ষেত্রে কি পরিবেশের কোনো ধরনের ক্ষতি হবে? আর যদি ক্ষতিও হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি কি করতে পারি? আমাদের যেহেতু আজকে কনসেপ্ট কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে, পরিবেশ রক্ষার ক্ষেত্রে আমরা কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি? ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। প্রথম কথা হচ্ছে যে আমাদের যত ধরনের আমাদের ওয়েস্টেজ আমরা দেখি আমাদের সারফেসে, কোনো জিনিসগুলো কম্পোস্ট হয়, কতটা কম্পোস্ট হয় না। সবার আগে আমাদের গ্রেডেশন করা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের ধরেন খুব ছোট করে বলি, ধরেন রিসাইক্লিং ইন্ডাস্ট্রির এই কনসেপ্ট আমাদের মাঝে ছিল না। এখন আমরা যে কোকের বোতল খাচ্ছি বা যে পানির বোতলটা আমরা ইউজ করছি, এটা কিন্তু কামিং ফ্রম পার্টিকুলার ওয়েস্টেজ, কিন্তু কোন প্রসেসে আসবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কোনো বর্জ্য আমাদের প্রোডাকশনের কাজে আমরা ব্যবহার করি, কোনোটা আমরা করতে পারি না। ধরেন কার্বন ট্যাক্সিংয়ের কথা যদি আমরা বলি,
সিঙ্গাপুরে ওরা 5% ওরা ট্যাক্স ওরা ইম্পোজ করে যে কোনো ধরনের ফ্যাক্টরি বা কোনো অফিস থেকে কোনো কার্বন ডাইঅক্সাইড যদি মাঠে আসে, চায়নাও তাই করে। আমাদের বাংলাদেশে যেভাবে আমরা অবলীলায় যে কোনো জায়গায় আমরা এই কার্বন ট্যাক্সিং ছাড়াই আমরা প্রোডাকশনের কাজ করে যাই, দ্যাট ইজ ভেরি অ্যালার্মিং। আর 3 নম্বর হচ্ছে আমাদের রিনিউয়েবল এনার্জির কথা বলা হয়েছে, সেই জায়গাটা যদি আমরা একটু ইনভেস্ট করি, ইনভেস্টমেন্ট শুধু টাকা না, গবেষণার কথা বলা হচ্ছে, তাহলে এভেনচুয়ালি চ্যালেঞ্জগুলো আমরা ফেস করতে পারবো। থ্যাংক ইউ। আমি সিক্তা কাজল, লেখক এবং একজন গবেষক। আসলে এখানে যেসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেসবের আগে আমাদের মনে হয় যে আমাদের রাজনৈতিক যে ইস্যু এবং আমাদের যে নির্বাচনী সরকার সেটা আগে দরকার ছিল। তারপরেও আমি বলতে চাই যে আমি হচ্ছে কৃষক পরিবারের সন্তান, তো কৃষি নিয়ে অনেক কথা বলা হয়ে গেছে। আমি বলতে চাই যে আমি বগুড়া থেকে বলছি, বগুড়ায় অসম্ভব রকম যানজট এবং হচ্ছে নানান রকম দূষণ, বায়ু দূষণ, এই পলিউশন থেকে আমাদের যে রক্ষা সেটা কিভাবে হওয়া যায়, আর এই যে সংকট, আমাদের যে রাজনৈতিক সংকট, সেখান থেকে আমরা কিভাবে বের হতে পারি। আর সেই সাথে আমাদের আজকের যে তারুণ্য, আসলে আমরাই কথা বলতে আসছি কিন্তু শুনতেই ভালো লাগছিল, কারণ হচ্ছে আমরা বোধহয় শুনলেই বেশি বলতে পারবো। আর সবাইকে ধন্যবাদ। আর আমি কোশ্চেন করছি আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছে যে আমাদের কৃষি খাতে এই যে ভর্তুকি এবং লোন যেটি হচ্ছে, অনেক সময় দেখা যায় যে কৃষি ব্যাংক দিয়ে থাকে, অনেক সময় অনেক কৃষক সেখান থেকে বঞ্চিত হয়। আর আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় কৃষি আসলে বিরাট এবং ব্যাপকভাবে অবদান রেখে থাকে। তো কৃষক কিভাবে আরও বেশি উপকৃত হতে পারে সে বিষয়ে যদি আপনি বলতেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি এখন কৃষিজীবী না, তারপরেও কৃষক পরিবারের সন্তান হিসেবে কৃষিজীবীদের পক্ষে আপনি অনুভব করেন, সেজন্য বলছেন, সেজন্য আপনাকে প্রথমেই ধন্যবাদ। আমরা জানি যে বাংলাদেশ এখনো কৃষি প্রধান দেশ। আমাদের অর্থনীতির যে প্রধান মূল 3 স্তম্ভ, তার অন্যতম হলো কৃষি। আমরা কৃষিজীবী মানুষের কল্যাণের জন্য স্পেসিফিক কিছু প্রস্তাব করেছি এবং কৃষকের কল্যাণের জন্য কিছু প্রস্তাব 31 দফায় করেছি। আর সাধারণভাবে জনগণের জন্য যেসব প্রস্তাব, তাও কৃষকদের জন্য প্রযোজ্য হবে। এই সবগুলি মিলিয়ে আমরা বিশ্বাস করি যে কৃষকদের দৈনন্দিন সংকট সমস্যা সমাধানে আমরা আগামী দিনে কাজ করতে পারব। কিন্তু স্পেসিফিক কৃষকদের সমস্যাগুলি দেখা এবং সেটা বাস্তবায়নের যে চেষ্টা, এটা জাতীয় উদ্যোগের পাশাপাশি স্থানীয় উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য আমরা 31 দফায় স্থানীয় সরকারকে শক্তিশালী করার ব্যাপারেও আমরা পরামর্শ দিয়েছি। আমরা আশা করব যে কৃষিজীবী জনগণ, যেহেতু বিএনপির মূল আকর্ষণ বা মূল আগ্রহের অংশ, অতএব কৃষকদের যে দৈনন্দিন সমস্যা সেগুলো সমাধানের ব্যাপারে স্পেসিফিক সমাধানের ব্যাপারে আমরা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। 31 দফায় যা আছে, যদি ওটা আপনাদের কোনোটা অসম্পূর্ণ কিংবা দুর্বল মনে হয়, আপনারা পরামর্শ দিলে আমরা সেটা আরো দৃঢ় করার চেষ্টা করব। ধন্যবাদ।